৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ, ক্ষতিপূরণ হিসেবে $4.52 বিলিয়ন দাবি। অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে হচ্ছে কমিটি, জানালেন রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন। এবং আলোচনার ভিত্তিতে ঐকমত্য সনদ তৈরির প্রত্যয় কমিশনের, জন আকাঙ্ক্ষা পূরণের দাবি বিএনপির, নির্বাচনের আগে সংস্কার চায় জামাত। শিক্ষা মন্ত্রণালয়ের নিষ্ফল বৈঠক, সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। ৭১-এ গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে পাকিস্তানের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। ব্রিফিংয়ে জসিমউদ্দিন জানান, বাংলাদেশের টাকা ফেরত দিতে আলোচনা এগিয়ে নিতে রাজি হয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের কাছ থেকে $4.52 বিলিয়ন দাবি করেছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিরীহ জনতার উপর এভাবে নির্মম গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী, যে ক্ষতি আজও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে প্রভাব পড়েছে দুদেশের সম্পর্কের উপরও। গণহত্যার জন্য বারবার দাবি উঠেছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি। অবশেষে দীর্ঘ 15 বছর পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হলো, এই জন্য দেশটিকে ক্ষমা চাইতে হবে। বৃহস্পতিবার দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব বলেন, সলিড ফাউন্ডেশনের উপর দুই দেশের সম্পর্ক দাঁড় করানোর ক্ষেত্রে ১৯৭১ সালের নৃশংস গণহত্যার বিষয়ে পাকিস্তানের ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত বিষয়গুলোর সমাধান জরুরি। ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল, দেখেন, আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি এবং কূটনীতির কাজটাই হচ্ছে যে আমাদের অবস্থানটাকে তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। দেশের 14 জেলায় 49 ক্যাম্পে প্রায় 3.5 লাখ পাকিস্তানিকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আলোচনার কথা জানান পররাষ্ট্র সচিব। এ সময় স্বাধীনতা পূর্ব $4.3 বিলিয়ন বাংলাদেশের ন্যায্য হিস্সা নিয়েও দুদেশের আলোচনা হয়েছে বলে জানান তিনি। আরেকটা হিসেবে বলা আছে $4.3 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব আরোপ করেছে সরকার। বৈঠকে বাণিজ্য, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন খাতে দুদেশ কিভাবে লাভবান হতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। সেটার ফাউন্ডেশন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং মিউচুয়াল বেনিফিট। আমরা আমাদের যে লাভ সেটা আমরা দেখছি, কাজে এটা কোনোভাবেই একটা দেশের দিকে ঝোঁকার বিষয় নয়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এই বিষয়ে সচিব জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ অর্থনৈতিক সহযোগিতা, উচ্চ শুল্ক ও বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। চলমান সংস্কার কার্যক্রম ও জাতীয় সংসদ নির্বাচন নিয়েও মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি, সামনে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কথা বলেছি, ইউএসএইডের যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশে সফররত প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই সমর্থনের কথা জানান
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ইস্যুতে অগ্রগতির জন্য অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। অর্থনৈতিক অপরাধে জড়িতদের ব্যাপারে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করার জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমি এই ব্রিফিংয়ে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, ব্যাংকিং সেক্টরে বেশ কয়েকটা অধ্যাদেশ রয়েছে। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। নীতিগতভাবে কয়েকটি বিষয় নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে তিনি জানান, অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য কমিটি গঠন করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ করার জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান এই উপদেষ্টা। ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি। এ সময় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন দেওয়ার কথাও জানান রিজওয়ানা হাসান। তিনি জানান, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। এটি কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি সুপারিশ ছিল, সেই পরিপ্রেক্ষিতে এই অধ্যাদেশ করা হয়েছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে আসি, আপনারা জানেন যে এখানে আমাদের একটা শিল্প গোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরূপ করা হয়েছে। কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ভবিষ্যতে যাতে না হয় সেজন্য কর্পোরেট সেক্টর, ব্যাংক সেক্টরের শৃঙ্খলা আনা ও আমানতদারীদের স্বার্থ সংরক্ষণের জন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাশ করা হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আর্থনা সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার 4 দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন বাংলাদেশের 4 জাতীয় নারী ক্রীড়াবিদ। এবারই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রীড়াবিদদের একটি দল। তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তার সফরসঙ্গী হতে যাওয়া এই 4 ক্রীড়াবিদ। বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানায় কাতার ফাউন্ডেশন। বাংলাদেশকে সাংবিধানিকভাবে শক্তিশালী করতে আলোচনার মাধ্যমে ঐকমত্য সনদ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি সংবিধান সংস্কার কমিশনের 25টিতে একমত আর 25টির মতো বিষয়ে আংশিক একমত পোষণ করে। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের পরামর্শ, গণমানুষের আশা আকাঙ্ক্ষার দিকে সরকারের খেয়াল রাখতে হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 5টি সংস্কার কমিশনের সুপারিশের উপর নিজেদের মতামত তুলে ধরতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কার নিয়ে বিএনপির সুনির্দিষ্ট মতামত দিয়েছে। এছাড়াও গণতান্ত্রিক সংগ্রামে দলটির ভূমিকা জনগণের কাছে প্রশংসনীয়। বিএনপি যে ভূমিকা পালন করেছে নিঃসন্দেহে এমন অবস্থানে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জানেন যে তারা কি ভূমিকা পালন করেছেন, কিভাবে তারা গণতন্ত্রের সংগ্রামের জন্য অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, প্রতিরোধ রচনা করেছেন। ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরিতে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। আমরা একত্রে সকলে মিলে জাতির যে আকাঙ্ক্ষা, যে একটি ঐকমত্য তৈরি করা, একটি দীর্ঘমেয়াদী স্থায়ী ভিত্তি দেয়া গণতন্ত্রকে, তার জন্য আমরা সকলে কাজ করছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, একটা ইতিবাচক পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে তার দল। তাই দেশ গঠনে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চায় বিএনপি। আমরা যে 31 দফা কর্মসূচি বলেছি, এটা কারো কাছে দাবি না, এটা আমাদের এক ধরনের ঘোষণা, এক ধরনের প্রতিশ্রুতি। কাজেই যদি ঐকমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ তো আছে, সংস্কারের সনদ।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ঐক্যমত্য কমিশনের সঙ্গে দফাওয়ারি আলোচনা হচ্ছে। যে সংস্কারে জাতির কল্যাণ হয় সেটি বিবেচনা করা হবে। সুস্পষ্ট মতামত আমরা দিয়েছি, সেগুলো নিয়ে কমিশনকে আমরা যৌক্তিকভাবে বোঝাবো এবং তাদের যে সমস্ত প্রস্তাব আছে সেগুলো নিয়েও আমরা যৌক্তিকভাবে তাদের কাছ থেকে জানতে চাচ্ছি এবং জানছি। যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায় জানিয়ে তিনি বলেন, প্রক্রিয়া যাতে আইনানুগ ও সাংবিধানিক পদ্ধতিতে হয় সেই জন্য বিস্তারিত মতামত দেওয়া হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য ঐক্যমত। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া কোনো নির্বাচন কাজে আসবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারকে সংস্কার কাজে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াত আমির। লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথাও জানান তিনি। মুনতাসির মামুনের প্রতিবেদন। ডক্টর শফিকুর রহমান সহ 5 সদস্যের প্রতিনিধি দল এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সদস্য মহানগরী আমির জনাব এতে জামাতে আমির জানান, দ্রুত সংস্কার শেষে নির্বাচন হলে তার দলের কোনো সমস্যা নেই, তবে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না জামাতে ইসলামী। আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে, বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি, সেরকম হয়তো বা আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ওই নির্বাচন চাই না। লন্ডনের বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে বলেন, শুধু বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা খোঁজ নিতেই বেলজিয়াম থেকে লন্ডনে যান তিনি, তবে সেখানে রাজনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা। যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায়, সেই কারণে তিনিও থাকবেন, এটি স্বাভাবিক। আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। জামাতে আমির জানান, বেলজিয়াম সফরকালে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সহ রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়েছে। রাজনীতিতে আমরা চাই মত পার্থক্য থাকুক, না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ঘোষণাপত্র পাঠ করেন দলের আহ্বায়ক ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। দলের সদস্য সচিব করা হয়েছে ফাতিমা তাসনিমকে। সংবাদ সম্মেলনে রফিকুল আমিন বলেন, স্বাধীনতা অর্জনের 54 বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছে। পরে 297 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ভাতৃপ্রতিম রাষ্ট্রসমূহের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ আম জনতা পার্টি রাজনীতি পরিচালনা করবে। আমাদের স্লোগান শিক্ষা, সমতা, সুবিচার, যেখানে আম জনতা হাঁটবে সেখানে। 6 দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে 3 ঘণ্টার বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এখন পর্যন্ত সরকারের কাছ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। কারিগরি ও উচ্চশিক্ষা নামে স্বতন্ত্র মন্ত্রণালয় এবং উচ্চশিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 6 দাবিতে আন্দোলনে নামে সরকারি বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সবশেষ রেল ব্লকেট কর্মসূচিরও ঘোষণা দেয়া হয় কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে আলোচনায় বসার আমন্ত্রণ পেয়ে বৃহস্পতিবার সকালে সেই কর্মসূচি শিথিল করে আন্দোলনকারীরা। সচিবালয়ে মাদ্রাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠকে বসে শিক্ষার্থীদের 17 সদস্যের প্রতিনিধি দল।
3 ঘণ্টাব্যাপী আলোচনার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়নি। তবে শিক্ষার্থীরা জানান তারা সন্তুষ্ট নন। দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে, সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে। তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদেরকে কর্মসূচি থেকে উঠিয়ে এনে এখানে দীর্ঘ সময়ব্যাপী অযৌক্তিক আলোচনা করা হয়েছে এবং আমাদের সময় লঙ্ঘন করা হয়েছে। আমাদের যে রূপরেখা এটা ছিল না, আমরা লং টাইমে যেতে চাই না, আমরা চাই দ্রুত বাস্তবায়ন। আলোচনায় সুফল না পেয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আগামীতে জনদুর্ভোগ কমিয়ে আন্দোলন পরিচালনার কথাও বলেন শিক্ষার্থীরা। জনদুর্ভোগ যতটা কমিয়ে আমাদের আন্দোলন পরিচালনা করে সেটা আমরা চেষ্টা করব। শিথিল এখন পর্যন্ত অব্যাহত আছে, আমাদের যদি শিথিল থেকে হার্ডলাইনে যেতে হয় সেটা আমরা জানিয়ে দেব। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বজুড়ে আলোচিত টাইম ম্যাগাজিনের এবারের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে অভিনন্দন জানিয়ে মার্কিন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতন্ত্রের দিকে দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখছেন ইউনূস। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিনের 2025 সালের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নাম রয়েছে লিডার্স ক্যাটাগরিতে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে বর্তমান রাজনৈতিক পরিবর্তনের সময় তার নেতৃত্বকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয় এই তালিকায় স্থান দেওয়ার মাধ্যমে। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সিনেটর ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন অধ্যাপক ইউনূসের প্রশংসায় বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতনের পর দেশকে গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে নিপীড়নের অন্ধকার থেকে বের করে এনে মানবাধিকার পুনরুদ্ধার, জবাবদিহি নিশ্চিত সহ একটি ন্যায়ভিত্তিক মুক্ত সমাজ গঠনের ভিত্তি তৈরি করছেন। শুধু অর্থনৈতিক খাতেই নয়, ডক্টর ইউনূস এ স্বীকৃতি পেয়েছেন সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে। ছাত্র জনতার নেতৃত্বে গণ আন্দোলনের পর একটি স্বচ্ছ ও মানবিক নেতৃত্বের প্রত্যাশায় জাতি যখন আশাবাদী, তখন ডক্টর ইউনূস হয়েছেন গণতন্ত্রের পথ প্রদর্শক। টাইম ম্যাগাজিনের এই তালিকায় নেতাদের মধ্যে আরও রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম, ভেনিজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মতো বিশ্বখ্যাত ব্যক্তিরা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বিএনপি নেতা আমিনুল হকের বিরুদ্ধে মিথ্যাচার, এনসিপির বিরুদ্ধে ছাত্রলীগকে পুনর্বাসন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তরের রূপনগর থানার সচেতন নাগরিকরা। এ সময় এনসিপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসবাদের অভিযোগ করা হয়। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। এনসিপিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন, তুচ্ছ ঘটনাকে দলীয়ভাবে নিয়ে মিথ্যা প্রচার এবং বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে এ বিক্ষোভ। ছোট বড় মিছিল নিয়ে ঢাকা মহানগর উত্তরের রূপনগর থানার সচেতন নাগরিকগণের ব্যানারে এতে অংশগ্রহণ করেন স্থানীয় নেতাকর্মীরা। বিএনপি নেতা আমিনুল হকের পরিচ্ছন্ন রাজনীতিতে ঈর্ষান্বিত হয়ে ছাত্রলীগের মদদে এনসিপি এমনটা করছে বলে মন্তব্য করেছেন উপস্থিত নেতারা। এই মিরপুরের মতো উত্তরায় আমরা দেখা যায় বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বিভিন্ন ছাত্রলীগের লোকজনের জড়িত বা যোগাযোগ, এনসিপির সাথে আওয়ামী লীগের লোকজনের চলাফেরা বেশি। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি তুলেছেন তারা। আমিনুল হকের বিরুদ্ধে যদি কোন মিথ্যা অপবাদ দেওয়া হয়, সারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশের মানুষ আজকে ফেসে উঠেছে। আমি বিশ্বাস করি যারা আমিনুল হকের বিরুদ্ধে এই অপপ্রচার করবে তাদের সমূলে নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র। আমরা এই সরকারের কাছে বলতে চাই, আপনারা সুষ্ঠু তদন্ত করেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি যারা অন্যায় করবে তাদের বিচার করেন, আমরা তো আপনাদের পাশে আছি। আমিনুল হক সহ বিএনপি নেতাকর্মী ও দল নিয়ে অপপ্রচারকারীদের রুখে দিতে রাজপথে প্রস্তুতি চলছে বলেও জানান তারা। সভা শেষে মিছিল নিয়ে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এবার ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় দেশের সবচেয়ে বেশি 58 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে। চলমান ধারা আরও 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির কারণে হতাহত বাড়তে পারে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও শেষের দিকে কিছুটা বাড়তে পারে। নরমালি কালবৈশাখী আমরা যেটা বৃষ্টিটা বলি নরওয়েস্টার, অর্থাৎ নর্থ ওয়েস্টটাকে মুভমেন্টটাকে মেঘটা এই কারণে নরওয়েস্টার বলে, এই প্রভাবটা আগামী আরও 2-3 দিন থাকবে। মোটামুটি সারা দেশে বৃষ্টি হবে। একদিকে যাত্রীর অভাব, অন্যদিকে নদীর নাব্য সংকট। দুয়ে মিলে বন্ধ হতে চলেছে বরিশালের সঙ্গে বিভিন্ন গন্তব্যের নৌ রুট। প্রতিবছর ড্রেজিং করা হলেও জোয়ারের উপর নির্ভর করেই চলছে নৌযানগুলো। নির্ধারিত সময়ে ঘাটে ভিড়তে না পারায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি খরচ। এমন অবস্থায় নৌপথ বাঁচানোর দাবি লঞ্চ মালিকদের। শেখ শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নদীবিধৌত অঞ্চল বরিশালে ছোট বড় মিলিয়ে 133টি নদী। ডুবোচর আর নাব্যতা সংকটে নদীগুলোর অবস্থা বেহাল। নদী রক্ষায় প্রতি বছর বিভিন্ন নদীতে ড্রেজিং করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। নদীর বালু সরাসরি নদীতে ফেলায় বছর ঘুরতে না ঘুরতেই নাব্যতা সংকটে লঞ্চ ভিড়তে পারছে না পল্টনে। আর এতে দুর্ভোগে যাত্রীবাহী লঞ্চ সহ পণ্যবাহী জাহাজ। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ভোলা সহ বেশ কিছু রুটে প্রতি বছরই ড্রেজিং এর নামে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা। বরিশাল বন্দরটি নৌপথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এটি বাঁচানোর দাবি লঞ্চ মালিকদের। তারা ড্রেজিং নেয়, তারা প্যাকেজ নেয়। আমার যেই মাটি কাটে বাকি থাকে, আবার এক বছর কিছু কিছু কাটে, কিছু নদীতে ফেলে, আবার আগামী বছর আসবে, আবার দুটো ইনকাম হবে। মালিক সমিতির একটা প্রতিনিধি থাকতো, ড্রেজিং কি কতদূর হচ্ছে না হচ্ছে সেটা মাপার জন্য মালিক সমিতির প্রতিনিধি থাকতো। এখন ভাটায় কাটে, জোয়ারে মাপে, মানে 5 গুণ 6 গুণ টাকা তারা নিয়ে যায়, অথচ ড্রেজিং হচ্ছে না। এটা চর পড়ে যাচ্ছে নদীর মাঝখানে। এই চরগুলো যদি সুন্দর মতো কেটে পরিষ্কার করা হয় তাহলে আমাদের যাতায়াত পথটা খুব সহজ হবে। বরিশাল ঘাটের এই পল্টনের এইখানে ডুবাসর পলিমাটি পরে ডুবাসর হয়ে গেছে। এইখানে জাহাজ বেরোতে আমাদের কষ্ট হয়, জোয়ার বাটের উপর নির্ভর করা লাগে। অনেক সময় জাহাজের নিয়ন্ত্রণ হারায় ফেলেই। ভোলা নদীপথের রোডগুলোতে আপনি মরিয়ে গেছে, যেমন লাহারহাট থেকে টুঙ্গিবেরিয়া সাইবেরাডের মাঝখানে লঞ্চ ঠেকতে আসি, টাইম লস হয়, যাত্রীর সাথে ঝামেলা হয়, টাইম মেনটেনমেন্ট করতে পারতেছি না, জ্বালানি খরচ বৃদ্ধি হয়, বিভিন্ন সমস্যার ভিতরে আমরা আছি। নদী বন্দরকে বাঁচাতে অচিরেই নতুন পরিকল্পনায় কাজ করা হবে বলে জানান বন্দর ও পরিবহন কর্মকর্তারা। খুব দ্রুত এই ড্রেজারগুলো আমাদের কর্তৃপক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ধরনের যদি কোনো সিস্টেম আমাদের কিংবা অর্ডার এরকম থাকে তাহলে এটা আমরা ফলো করতে তো আমাদের সমস্যা নেই। এবার আরো টেকসই ও দৃশ্যমান ড্রেজিং হবে বলে আশা করছে ড্রেজিং বিভাগ। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একবারে সব করতে গেলে সেক্ষেত্রে সরকারের এটা ফুয়েলের ব্যাপার আছে, সরকারের পরিকল্পনার ব্যাপার আছে, অনুমোদনের ব্যাপার আছে। তো যেইটা আগে দরকার প্রায়োরিটি বেসে, শুধু সেই অংশটুকুই আমরা কাজ করছি এখন পর্যন্ত। নদীর নাব্য রক্ষায় ড্রেজিং ও পুনর্খননের পাশাপাশি নদীর পাড় দখলমুক্ত করা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। নেত্রকোনার হাওরে বাতাসে দুলছে পাকা ধানের শীষ। তা কাটা মারাইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। কৃষি বিভাগ জানিয়েছে দুর্যোগের কবলে না পড়লে হাওরের পুরো ধান ঘরে তুলতে পারবে কৃষক। মলয়রঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নেত্রকোনার হাওরে চলছে বোরো ধান কাটা ও মারাইয়ের কাজ। জেলায় এবার মোট 1,85,460 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওড়া অঞ্চলে আবাদ হয়েছে 41,075 হেক্টর। হাওর জুড়ে আগাম, উপসি ও হাইব্রিড জাতের ধান পাকায় কৃষকরা আনন্দের সাথে ধান কাটছে। পুরুষরা মহিলারা সবাই ধান কেটে আনন্দের সাথে ধান কাটতেছে। তো দিন রাতে ধান কাটা চলতেছে, আমাদেরও দিন রাতে কাজ করতে হয়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় কাঠাপতি মোটা ও চিকন ধান বেঁধে 6 থেকে 10 মণ ধানের ফলন পেয়ে খুশি কৃষকরা। ধান এবছর আল্লাহর রহমতে মোটামুটি ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। 200 মণ ধান বিক্রি করতে পারবো, আর যদি আল্লাহ বালালে তোলায় আর কি, আর 50-60 মণ ধান আমার কুড়া কি লাগবে। কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করেছে কৃষি বিভাগ। ইতিমধ্যে হাওড়া এলাকায় আমাদের ধান কর্তন শুরু হয়ে গেছে।
বুড়ো ফসলের ক্ষেত্রে কৃষক ভাইদের নিকট নতুন যে আগাম জাতগুলি আছে এবং ধান গবেষণা প্রতিষ্ঠানের যে উচ্চ ফলনশীল জাত, পাশাপাশি হাইব্রিড জাত, এগুলি মাঠ পর্যায়ে আমরা সম্প্রসারণ করেছি। পাশাপাশি ফসলগুলি আবাদের ক্ষেত্রে কৃষক ভাইরা যাতে সুষম মাত্রায় সার ব্যবহার করতে পারেন সেটিও আমরা নিশ্চিত করেছিলাম। জেলায় এবার 12,64,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা। এমন অবস্থায় গাজায় ত্রাণ সামগ্রী ঢুকতে দিতে চায় না দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গোভের। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক প্রতিনিধি অ্যাডাম বোহলার বলেছেন, হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিলেই গাজায় হামলা বন্ধ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। ইসরায়েলি হামলায় গাজা এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে নেই বিদ্যুৎ, পানি, খাবার বা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী। এমন অবস্থায় সীমান্তে ত্রাণ সামগ্রী আটকে রেখেছে নেতানিয়াহু সেনারা। ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। এমন অবস্থায় গাজায় 1 গ্রাম খাদ্য বা সাহায্য ঢুকতে না দেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। এমনকি গাজায় ত্রাণ ঢুকতে দিলে তা ইসরায়েলের হামাসকে পরাজিত করার চেষ্টা ক্ষতিগ্রস্ত করবে বলেও দাবি করেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সকল জিম্মিদের মুক্তি দিলেই গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক প্রতিনিধি অ্যাডাম বোহলার। হামাস যেদিন সকল জিম্মিদের মুক্তি দেবে সেদিনই হামলা বন্ধ হবে বলেও জানান তিনি। এদিকে গাজার রাফা, জাবেলিয়া সহ একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়ে এক সাংবাদিক সহ আরও 35 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে 1.5 বছরে প্রাণহানি ছাড়িয়েছে 51,000। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 230 সাংবাদিকের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী কিছু ভিসাধারী শিক্ষার্থীদের তথ্য না দিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি হারাতে পারে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোম গতকাল বুধবার এ ঘোষণা দেন। এছাড়া হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মোট $27 লাখ দুটি অনুদান বাতিল করা হয়েছে বলে জানান তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মামলা শুরু হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। এ কারণে পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ সম্পত্তিতে বদল ঘটানো যাবে না। পাশাপাশি ওয়াকফ বোর্ড বা পর্ষদেও নিয়োগ দেওয়া যাবে না। এদিকে ওয়াকফ আইন ইস্যুতে বাংলাদেশের উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মুসলিমদের ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন তিনি। কাজী শাহরিনের আরেকটি ডেস্ক রিপোর্ট। সংশোধিত ওয়াকফ বিল পাশ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা ভারতে। পাশাপাশি দেশটির শীর্ষ আদালতেও আইনটি বাতিল করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। এছাড়া আইনটি স্থগিত করার জন্য ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। এরই জেরে বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্টে দ্বিতীয় দফায় শুরু হয় এ মামলার শুনানি। আদালত নির্দেশ দেন, পরবর্তী শুনানি পর্যন্ত 1995 সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনো বদল ঘটানো যাবে না। পাশাপাশি নিয়োগ দেয়া যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদেও। কেন্দ্র জানিয়েছে, সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন তা মানা হবে। মামলার পরবর্তী শুনানি 5 মে ধার্য করা হয়েছে। এর আগে বুধবার ভারতের সুপ্রিম কোর্ট এ মামলার শুনানি শুরু হয়। এতে 3টি বিষয় উল্লেখ করে তার উপর অন্তর্বর্তী নির্দেশ দিতে চান বিচারপতিরা। কিন্তু কেন্দ্রের আইনজীবী আদালতের কাছে সময় চেয়ে বলেন, এ বিষয়ে কেন্দ্র তাদের মতামত জানাতে চায়। এ মতামত শুনে বৃহস্পতিবার অন্তর্বর্তী এ নির্দেশ দেন আদালত। এদিকে বুধবার কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের ইমাম মুয়াজ্জিনদের সম্মেলনে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইন ইস্যুতে বাংলাদেশের উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা না করেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেন মমতা। আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? আপনি ইউনূসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ফুটবল।
এএফসি এশিয়ান কাপ বাছাই সামনে রেখে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচ দুটি হবে জর্ডানের আম্মানে। স্বাগতিক জর্ডান ছাড়া অন্য প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। বাংলাদেশ ম্যাচ দুটি খেলবে 31 মে ও 3 জুন। তবে কোন তারিখে কোন দলের বিপক্ষে খেলবে তা ঠিক হয়নি। 2-1 দিন পরে ম্যাচের সূচি পাওয়া যাবে। ত্রিদেশীয় প্রীতি ম্যাচ হলেও কোনো ফাইনাল থাকছে না। প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলবে। বৃহস্পতিবার বিকেলে বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, দল জর্ডান যাবে 27 মে। 2 ম্যাচ খেলে 4 জুন দেশে ফিরবে দল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। ক্ষতিপূরণ হিসেবে $4.52 বিলিয়ন দাবি। অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে হচ্ছে কমিটি, জানালেন রেজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন। আলোচনার ভিত্তিতে ঐকমত্য সনদ তৈরির প্রত্যয় কমিশনের জন আকাঙ্ক্ষা পূরণের দাবি বিএনপির। নির্বাচনের আগে সংস্কার চায় জামায়াত। এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিষ্ফল বৈঠক, সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।